হ্যালো বাঙালিস, কেমন কাটলো আপনাদের সবার হোলি? যাই হোক, কালকে রং খেলা ছিল, ভালো কাটালেন সবাই। তো আজকের প্রথম আপডেট রয়েছে ভারত ও পাকিস্তানকে নিয়ে। আপনাদের হয়তো মনে আছে 2019 সালে প্রধানমন্ত্রী মোদি আর্টিকেল 370 এবং 35 কে মুছে ফেলে জম্মু কাশ্মীরকে সম্পূর্ণভাবে ভারতের সঙ্গে জুড়ে দিয়েছিল, যার পর পাকিস্তানের ওই সময়ের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে ট্রেডকে সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল, মানে ভারতের সঙ্গে বাণিজ্য আটকে দিয়েছিল। পাকিস্তানের এমন সিদ্ধান্তের জন্য ভারতের তো কোনো যায় আসেনি, কিন্তু পাকিস্তানের ট্রেডার্স এবং ওখানকার বিজনেসম্যান তাদের সরকারের এই সিদ্ধান্তের জন্য প্রচন্ড ক্ষতির মুখে পড়েছিল। এমনকি পাকিস্তানের সরকারেরও এর ফলে ক্ষতি হচ্ছিল, কারণ যেই জিনিসটা পাকিস্তান ভারতের থেকে 2 টাকায় পেয়ে যেত, সেখানে ট্রেডকে পুরোপুরি বন্ধ করার পর ওই জিনিসটাই তাদের বাকি দেশগুলোর থেকে 20-22 টাকায় পারচেস করতে হতো, যার জন্য পাকিস্তানের ইম্পোর্ট বিল মারাত্মক হারে বাড়ছিল। এই লোকসানের হাত থেকেই বাঁচার জন্য পাকিস্তানের সরকার এখন নিজের ট্রেডার্সদের কাঁধের ওপর বন্দুক রেখে ফায়ার করে। আসলে পাকিস্তানের বিদেশমন্ত্রী মোহাম্মদ ইসাক ডার আগের দিন একটা স্টেটমেন্ট জারি করেছিল, ভারতের সঙ্গে ট্রেড এবং বাণিজ্যকে পুনরায় শুরু করার ব্যাপারে ভালো মতো ভাবছে। हमारा इंडिया भी नेबर है, हमारा अफगानिस्तान भी नेबर है, हमारा ईरान भी नेबर है, हमारा चाइना भी इन अ वे नेबर है। हमने इनके साथ को एग्जिस्ट करना है। इंपोर्ट्स तो अभी भी हो रही है, वो आती हैं वाया दुबई, वाया सिंगापुर, एक्स्ट्रा फ्रेट एंड एक्स्ट्रा ट्रांसशिपमेंट्स, एक्स्ट्रा ट्रांसपोर्टेशन कॉस्ट एक्सेट्रा। तो हम इसको सीरियसली एग्जामिन करेंगे। ওনারা বলেন পাকিস্তানের বিজনেসম্যানরা ভারতের সঙ্গে ট্রেডকে পুনরায় শুরু করতে চায়, এর জন্য এই নিয়ে আমরা গম্ভীরভাবে ভাবনা চিন্তা করছি। অবশ্য আপনাদের কি মনে হয়, ভারতের কি পাকিস্তানের সঙ্গে আবার ট্রেড শুরু করা উচিত হবে? হ্যাঁ নাকি না কমেন্ট করতে থাকুন। এবার চলে আসি নেক্সট আপডেটে। খবর রয়েছে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে। গত সপ্তাহে ভারতের রিটায়ার্ড ফরেন সার্ভিসেস অফিসার এবং ফর্মার ইন্ডিয়ান অ্যাম্বাসেডর টু আমেরিকা তারানজিৎ সিং সান্ধু স্যার বিজেপি জয়েন করেছিল। আর রিসেন্টলি ফর্মার ইন্ডিয়ান এয়ারফোর্স চিফ RKS ভাদোরিয়া স্যারও ভারতীয় জনতা পার্টি জয়েন করেছেন। আপনাদের জানানোর জন্য বলি, RKS ভাদোরিয়া স্যার সেপ্টেম্বর 2019 থেকে সেপ্টেম্বর 2021 পর্যন্ত ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ ছিলেন, আর মনে করা হয় তিনি প্রধানমন্ত্রী মোদির খুব কাছের। এটা দেখে খুবই ভালো লাগছে যে ভারতের এডুকেটেড, অভিজ্ঞ এবং প্রমিনেন্ট পার্সোনালিটিস এখন দেশে অ্যাক্টিভ পলিটিক্স জয়েন করছে, যা দেশের ভবিষ্যতের জন্য খুবই ভালো সংকেত। কারণ ভারতের পলিটিক্সে দেখে এসছি বেশিরভাগই হয় পয়সাওয়ালা লোক জয়েন করে, নয়তো ক্রিমিনাল মাইন্ডেড মানুষরা আসে। এবার পরবর্তী আপডেট রয়েছে ভারতের সাকসেসফুল মুন মিশনকে নিয়ে। আপনাদের মনে আছে গত বছর 23শে আগস্ট ভারতের চন্দ্রযান 3 চাঁদে সাকসেসফুলি ল্যান্ড করেছিল। ফেল্ড অ্যাটেম্পটের পর এটা ভারতের জন্য ভীষণ বড় অ্যাচিভমেন্ট ছিল, কারণ বিশ্বে খুব কম দেশই এমন রয়েছে যারা এই ধরনের মাইলস্টোন নিজের নামে করতে পেরেছে। এই সাকসেসফুল মিশনের পর ভারতের প্রধানমন্ত্রী মোদিজি এটা ঘোষণা করেছিলেন চাঁদের ওপর যেই লোকেশনে এই চন্দ্রযান 3 ল্যান্ড হয়েছিল, ওই লোকেশন আজকের পর থেকে অফিসিয়ালি শিব শক্তি নামে পরিচিত হবে। এখন চাঁদের ওপর তো কোনো গ্রাম, শহর বা রাজ্য নেই, সেক্ষেত্রে ওই পার্টিকুলার লোকেশনের নাম রাখা হয়েছিল শিব শক্তি। এখন এটা ভাববার বিষয়, যদি ভারত সরকার চাঁদের ওপর কোনো লোকেশনের নাম ডিসাইড করে, যদি ভারত নামকরণ করে, তাহলে দুনিয়ার বাকি দেশগুলোই নামকে কেন মানবে? সেক্ষেত্রে তো যে কোনো দেশ যে কোনো পয়েন্টে ইচ্ছা মতো নাম রাখবে, আর সেটাও বাকি দেশগুলোকে মানতে হবে। এই বিষয়টার জন্যই গঠন করা হয়েছিল ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, যেটা ইন্টারন্যাশনাল লেভেলে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাক্টিভিটিসকে গভর্ন করার কাজ করে। এখন আমাদের যে সোলার সিস্টেম রয়েছে, প্ল্যানেট, মুন এবং বাকি অ্যাস্ট্রোনমিক্যাল বডিজ, সেগুলোর নামকরণ করার জন্য এই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের থেকে অ্যাপ্রুভাল নিতে হয়। আর এই সংস্থা গ্যাজেটিয়ার অফ প্ল্যানেটরি নমেনক্লেচার নামের একটা রেকর্ড মেনটেন করে, যাতে প্ল্যানেট, মুন এবং বাকি অ্যাস্ট্রোনমিক্যাল বডিজের অফিসিয়ালি ডেজিগনেটেড নাম হয়। নাসা, ইসরো, রসকসমস আর বিশ্বের যত স্পেস এজেন্সিজ রয়েছে, তারা তাদের ম্যাপস, অপারেশন এবং প্রজেক্টে
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন দ্বারা অ্যাপ্রুভ নামেরই ব্যবহার করে। খুশির ব্যাপার হলো ভারত চাঁদের ওপর যে চন্দ্রযান 3 ল্যান্ডিং লোকেশনের নাম শিবশক্তি রেখেছিল সেটাকে এখন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন অ্যাপ্রুভ করে দিয়েছে, যার পর এখন ওই পয়েন্টের অফিসিয়াল নাম স্ট্যাটিও শিবশক্তি ডেজিগনেট হয়েছে। ভারত এই নামের অ্যাপ্রুভালের জন্য নিজের অ্যাপ্লিকেশন অনেক মাস আগেই পাঠিয়ে দিয়েছিল আর এখন এটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, যার পর এখন নাসা, রসকসমস বা দুনিয়ার যে কোনো স্পেস এজেন্সি এখন এই পয়েন্ট বা লোকেশনকে স্ট্যাটিও শিবশক্তি নামেই পিন পয়েন্ট করবে। এমনকি পাকিস্তান এবং অন্যান্য মুসলিম কান্ট্রির স্পেস এজেন্সিকেও এই পয়েন্টকে শিবশক্তি নামেই উল্লেখ করতে হবে। এর জন্য এটা ভারত সরকারের কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। নেক্সট আপডেট রয়েছে ইন্ডিয়া রাশিয়াকে নিয়ে। আসলে মস্কোতে যে কনসার্ট হলে হামলা হয়েছিল তারপর আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয় রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গেই লাভারভের সাথে ফোনে কথাবার্তা বলেন। সেই সময় রাশিয়ার বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয়কে ব্রিফ করেন এই হামলার ব্যাপারে ইনিশিয়াল ফাইন্ডিংসে কি জানতে পারা যাচ্ছে, আর আমাদের বিদেশ মন্ত্রীও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সাথে সম্পূর্ণভাবে দাঁড়িয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। তো জঙ্গিবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে ভারতের তরফ থেকে সম্ভাব্য সব রকম সহায়তার কথা বলেছে। নেক্সট আপডেট, তুর্কির সবথেকে বড় শত্রু গ্রিস থেকে বেরিয়ে আসছে। নবভারত টাইমসের একটা রিপোর্ট অনুযায়ী গ্রিস পাকিস্তান অকুপাইড কাশ্মীরের বিষয় নিয়ে ভারতের সমর্থনে ঝাঁপিয়ে পড়েছে। গ্রিসের ফর্মার এমপি এবং ডিপ্লোমেট কনস্ট্যান্টিনোস পগদানোস জেনেভাতে ইউনাইটেড নেশন মঞ্চের ওপর তুর্কির সঙ্গে সঙ্গে পাকিস্তান ইউনাইটেড নেশনে রিজেক্ট করে দিয়েছিল, যা তুর্কির সাইপ্রাসের ওপর ইল্লিগাল দখলদারি নিয়েছিল, যার পর গ্রিক ডিপ্লোমেট পাকিস্তানকে ওখানে সমস্ত দেশের সামনে ভালো মতো শুনিয়ে দেয় আর বলে পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর গিলগিট বালতিস্তানে পাকিস্তানের সরকার তো ওখানকার মানুষদের ওপর অত্যাচার করছে, মানুষজনকে ওখানে নির্মাণের অধিকারও দেওয়া হচ্ছে না, পলিটিক্যাল লেভেলে ওখানকার মানুষদের ওপর যা অত্যাচার হচ্ছে। তো একজন ইউরোপিয়ান এবং গ্রিক হওয়ার কারণে তিনি সেটা দেখে প্রচন্ড প্রভাবিত হয়েছেন। গ্রিস সোজা বলে দেয় জ্ঞান দেওয়ার আগে পাকিস্তান আয়নায় নিজের মুখটা একবার দেখুক যে তারা নিজেরা কি করে। নেক্সট আপডেট রয়েছে ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেন থেকে, যেখানে ঋষি সুনাককে একটা এনার্জি ডিলকে নিয়ে প্রচন্ড ক্রিটিসাইজ করা হচ্ছে। আসলে ঋষি সুনাক কাজটাও এমনই কিছু করেছে যার জন্য ওনাকে ক্রিটিসাইজ করা উচিত। আসলে কিছু মাস আগে ঋষি সুনাক অ্যানাউন্স করেছিল ব্রিটেন এখন থেকে রাশিয়ার সঙ্গে সমস্ত এনার্জি ডিলকে পুরোপুরি আটকে দেবে এবং তাদের রাশিয়ার সঙ্গে যত ডিল এবং কন্ট্রাক্ট আগে সাইন হয়েছে সেগুলোকে ক্যান্সেল করে দেওয়া হবে, আর ব্রিটিশ সরকার নতুন সাপ্লায়ার খুঁজে তাদের সঙ্গে ডিল সাইন করবে। এই নিয়ে ঋষি সুনাকের সরকার কি করে, রাশিয়ার সঙ্গে এলএনজি গ্যাসের কন্ট্রাক্ট ক্যান্সেল করে ফ্রান্সের একটা কোম্পানি টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ারের সাথে একটা নতুন কন্ট্রাক্ট সাইন করে নেয়। আর এখন খবর বেরিয়ে আসছে যে এই ফ্রান্সের কোম্পানি স্বয়ং রাশিয়ার থেকে এলএনজি গ্যাস ইম্পোর্ট করে ইউরোপের বাকি দেশগুলোকে বিক্রি করছে, মানে সবশেষে ওই রাশিয়ান এলএনজি গ্যাসই ব্রিটেনে আসছে, যেটা তারা আগে সরাসরি রাশিয়ার থেকে কিনতো। এখন এটা একভাবে ফ্রান্সিস কোম্পানি টোটাল এনার্জিকে ফ্রিতেই কমিশন দেওয়া হলো, কারণ দেখা হলে রাশিয়ার থেকে এলএনজি গ্যাস না কেনার সিদ্ধান্ত এর জন্য নেওয়া হয়েছিল যাতে রাশিয়ার লোকসান করানো যায় এবং রাশিয়ার ইনকামে এফেক্ট ফেলা যায়। কিন্তু এটা এই স্ট্র্যাটেজি প্রয়োগ করে তো সম্ভব নয়। শুধু পার্থক্য এটাই হয়েছে রাশিয়ার গ্যাস এখন ফ্রান্সের রাস্তা হয়ে ইউকে পৌঁছাচ্ছে, ব্যাস। শুধুমাত্র এই ডিলের কারণেই ব্রিটেনে ঋষি সুনাককে বর্তমান সময় ওখানকার সমস্ত মানুষজন গালমন্দ করছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্যাক টু ব্যাক আপডেট। আমাদের এই কম্প্যাক্ট ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।